গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক কোষচক্র বা সেল সাইকেল নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে জীবজগতের প্রতিটি জীবের যেমন একটি সুনির্দিষ্ট জীবনচক্র বা লাইফ সাইকেল থাকে, তেমন জীবদেহের গঠনগত একক অর্থাৎ কোষেরও একটি জীবনচক্র থাকে। প্রতিটি কোষের জীবনচক্রে সৃষ্টি, তার পরিণতি এবং বিভাজনের একটি চক্রাকার ঘটনা পরিলক্ষিত হয়। এই চক্রাকার ঘটনাকেই আমরা কোষচক্র বা সেল সাইকেল বলে থাকি। সাধারণত মাতৃকোষের বিভাজনের ফলেই অপত্য কোষের সৃষ্টি হয়। এই অপত্য কোষ একটি সুনির্দিষ্ট সময় ধরে পরিণতি লাভ করে এবং নির্দিষ্ট সময় পর সেই পরিণত কোষ পুনরায় বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে। এক্ষেত্রে বলা যেতে পারে ভিন্ন ভিন্ন জীবে এবং ভিন্ন ভিন্ন কোষে কোষচক্রের সময় আলাদা হয়ে থাকে। একটি কোষচক্রের মোট সময়কালকে আমরা জনুকাল বা জেনারেশন টাইম বলে থাকি। সাধারণত দেখা গেছে আদি নিউক্লিয়াসযুক্ত কোষ বা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এই জনুকাল অর্থাৎ কোষচক্রের মোট সময়কাল 20 থেকে 30 মিনিট পর্যন্ত হয়ে থাকে, কিন্তু আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষ বা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে এই সময়কাল অর্থাৎ কোষচক্রের সময়কাল 10 থেকে 25 ঘন্টা বা একদিন হয়ে থাকে। এবার আমরা আসব কোষচক্রের সংজ্ঞা বা সেল সাইকেল এর ডেফিনিশনে। দেখো, কোষের সৃষ্টি, তার বৃদ্ধি, পরিণতি এবং বিভাজন এর বিভিন্ন দশার যে চক্রাকার আবর্তন তাকেই আমরা বলবো কোষচক্র বা সেল সাইকেল। অর্থাৎ জনিত্রী কোষ থেকে অপত্য কোষের সৃষ্টি, সেই অপত্য কোষের বেড়ে ওঠা, তার পরিণতি লাভ করা এবং পুনরায় সেই পরিণত কোষ আবার বিভাজন ঘটিয়ে নতুন অপত্য কোষ সৃষ্টি করা, এই বার পুনরাবৃত্তির মাধ্যমে যে চক্রাকার আবর্তন পরিলক্ষিত হয় তাকেই আমরা কোষচক্র বলে থাকি। তো কোষচক্রের দশাকে আমরা মূলত দুভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে ইন্টারফেজ এবং বা যেটাকে অবিভাজন দশা আমরা বলতে পারি বা নন ডিভাইডিং ফেজ বলা হয়। আরেকটাকে বলা হচ্ছে মাইটোটিক ফেজ বা এম ফেজ বা বিভাজন দশা, যেটাকে ডিভাইডিং ফেজও বলা হয়। তোমরা যদি এখানে দেখো এই ডায়াগ্রামটার মধ্যে, এখান থেকে দেখতে পাচ্ছ অ্যারো সাইনটা দেখো এই দিকে, তাহলে কোষচক্র এই দিকে আবর্তন করছে। এর মধ্যে এখান থেকে আমরা যদি দেখি যে সাইটোকাইনেসিসের পর থেকে এখান থেকে শুরু করে একেবারে এই দশা পর্যন্ত অর্থাৎ প্রোফেজের আগে পর্যন্ত, অর্থাৎ সাইটোকাইনেসিসের পর থেকে প্রোফেজ শুরুর আগে পর্যন্ত এই যে বৃহৎ দশাটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি ইন্টারফেজ বা অবিভাজন দশা। আর এই প্রোফেজ থেকে শুরু করে সাইটোকাইনেসিস পর্যন্ত এই যে অংশটুকু এটাকে দেখতে পাচ্ছ বলা হয় মাইটোটিক ফেজ বা বিভাজন দশা। এখন বিজ্ঞানী এ হাওয়ার্ড এবং পেলে 1953 খ্রিস্টাব্দে কোষচক্রের 4টি দশা লক্ষ্য করেন। এই দশাগুলোকে বলা হয় G1 দশা বা প্রাক সংশ্লেষ দশা, এস দশা বা সংশ্লেষ দশা, G2 দশা বা প্রাক মাইটোটিক দশা এবং এম দশা অর্থাৎ মাইটোটিক দশা। তাহলে হাওয়ার্ড এবং পেলের মতানুযায়ী কোষচক্রের মোট দশা হলো 4টে। কি কি? এম দশা, এই প্রোফেজ থেকে সাইটোকাইনেসিস পর্যন্ত এটা এম ফেজ। তারপরে এটা হচ্ছে G1 দশা অর্থাৎ গ্যাপ 1 ফেজ। তারপর হচ্ছে এটা হচ্ছে সংশ্লেষ দশা এস ফেজ, আর এটা হচ্ছে G2 ফেজ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 4টে ফেজ রয়েছে, এম ফেজ, G1 ফেজ, এস ফেজ
এবং G2 ফেজ, এই 4টে দশার মাধ্যমেই কোষচক্র সম্পন্ন হয়ে থাকে। এইবার দেখো কোষচক্রের বিভিন্ন দশাগুলো প্রসঙ্গে আমরা আসব। এবার আমরা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যদি একবার কোষচক্রের বিভিন্ন দশাগুলোর সময়গুলো আমরা দেখি, তাহলে এই ছবিটা থেকে দেখো আমাদের ক্লিয়ার একটা আইডিয়া হবে। তোমরা অ্যারোটা দেখতে পাচ্ছ যে কোন অভিমুখে রয়েছে, এবং এখানে দেখো বিভিন্ন দশাগুলোকে দেখানো রয়েছে। এইটা হচ্ছে এম ফেজ, এই যে ইয়েলোইস কালারের। তারপর এই অংশটা যেটা ব্রাউন কালারের, এটা হচ্ছে G1 ফেজ। তারপর দেখো এখানে যেটা গ্রিন কালারের দেখানো রয়েছে, এটা হচ্ছে এস ফেজ, এবং তারপরে যেটা ব্লু কালারের দেখানো রয়েছে সেটা হচ্ছে G2 ফেজ। তাহলে আমরা যে 4টে দশার কথা দেখছি, এম ফেজ, G1 ফেজ, এস ফেজ এবং G2 ফেজ, এই যে 4টে দশার মধ্যে সবথেকে বড় দশা কোনটা দেখো, নিজেরাই দেখতে পাচ্ছ। সবথেকে বড় দশা হচ্ছে G1 ফেজ, অর্থাৎ ডিএনএর সংশ্লেষের আগের দশা। এখন আমরা যদি একটি ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে টোটাল সময়কালটাকে 25 ঘন্টা ধরে নিই, অর্থাৎ একদিন ধরে নিই, তাহলে দেখতে পাচ্ছ যে ইউক্যারিওটিক কোষের কোষচক্র সম্পন্ন হতে মোটামুটিভাবে G1 দশা সময় লাগে প্রায় 10 ঘন্টা, অর্থাৎ 10 ঘন্টা সময় নিয়ে নেয় টোটাল কোষচক্রের মধ্যে শুধু G1 দশা ঘটতে। তারপর দেখো 9 ঘন্টা সময় নেয় আমাদের এস ফেজ, অর্থাৎ ডিএনএ সংশ্লেষ হতে, অর্থাৎ এস ফেজ বা সিনথেসিস ফেজে 9 ঘন্টা সময় নেয় ডিএনএর ডুপ্লিকেশন বা ডিএনএ রেপ্লিকেশন ঘটার জন্য। তারপর তোমরা দেখতে পাচ্ছ এই যে দশাটা রয়েছে, এটা হচ্ছে G2 দশা। এই G2 দশার সময় নেয় প্রায় 4 ঘন্টা, এবং মাইটোটিক দশা অর্থাৎ বিভাজন দশা, এই বিভাজন দশা হতে সময় নেয় মাত্র 1 ঘন্টা। তাহলে G1 দশা 10 ঘন্টা, 24 ঘন্টা বা 25 ঘন্টার মধ্যে 9 ঘন্টা হচ্ছে এস ফেজ অর্থাৎ সংশ্লেষ দশা, 4 ঘন্টা হচ্ছে G2 দশা, এবং মাত্র 1 ঘন্টা হচ্ছে কোষ বিভাজন দশা। এবার আমরা আসি এই কোষচক্রের বিভিন্ন দশাগুলির বর্ণনা প্রসঙ্গে। প্রথমেই বলেছি যে কোষচক্রের দশাগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। এবার এই ইন্টারফেজ আসলে হচ্ছে কোষচক্রের দুটি বিভাজন দশার মাঝের যে সময়কাল, সেটাকেই আমরা বলছি ইন্টারফেজ। অর্থাৎ আমরা যদি দেখে নিই এইখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত, অর্থাৎ G1, এস এবং G2, এই 3টে দশা আর যে যোগফল বা সমষ্টি, সেটাকেই আমরা ইন্টারফেজ বলছি। ইন্টারফেজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোষচক্রের যে দশায় দুটি বিভাজন দশার অন্তর্বর্তী যে সময়ে কোষটা বিভাজিত হয় না, কিন্তু বিভাজনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে থাকে, তাকেই আমরা বলবো ইন্টারফেজ দশা। এই ইন্টারফেজ দশাকে আবার 3টি দশায় ভাগ করা হয়, G1 দশা বা গ্যাপ 1 দশা বা প্রথম বৃদ্ধি দশা হিসেবে, দ্বিতীয় হচ্ছে এস দশা বা সংশ্লেষ দশা হিসেবে, এবং তৃতীয় হচ্ছে G2 দশা বা গ্যাপ 2 দশা বা দ্বিতীয় বৃদ্ধি দশা হিসেবে। তো আমরা শুরুতেই G1 দশা প্রসঙ্গে আসব। G1 দশা আসলে হচ্ছে যে পূর্ববর্তী কোষচক্রের মাইটোটিক দশা অর্থাৎ বিভাজন দশা এবং পরবর্তী কোষ বিভাজনের সংশ্লেষ দশার মধ্যবর্তী যে দশা বা পর্যায়, সেটাকেই আমরা G1 দশা বলে থাকি। এই G1 দশায় বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, বেশ কিছু ঘটনা রয়েছে এই G1। এই G1 দশায় কি হয় না, এই G1 দশায় দেখছো কোষের বৃদ্ধি ঘটে, বিপাকীয় ক্রিয়া ঘটতে থাকে, অর্থাৎ কোষের বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন বিপাকীয় ক্রিয়াগুলি কিন্তু এখানে সম্পাদিত হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখি যে কোষটা ধীরে ধীরে বেড়ে ওঠে, অর্থাৎ কোষটা আকারে বড় হতে থাকে। এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি এই দশায় ডিএনএ সংশ্লেষ হয় না, কিন্তু ডিএনএ সংশ্লেষের জন্য যে সমস্ত উৎসেচক বা এনজাইম এবং আরএনএ অণুর প্রয়োজন, সেগুলি সংশ্লেষিত হতে থাকে। এছাড়া বিভিন্ন নিউক্লিওটাইড, অ্যামাইনো অ্যাসিড এবং এটিপি অণুরও সংশ্লেষ ঘটে থাকে এই G1 দশায়।
সাধারণত কোষ আকৃতিতে এই দশায় যেমন বেড়ে ওঠে, সেইভাবে নিউক্লিয়াসের আকৃতিরও বৃদ্ধি ঘটে থাকে এই দশায়। তাহলে গ্যাপ 1 দশা বা যেটাকে আমরা G1 দশা বললাম, সেখানে বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা গেল। এবার আসছি আমরা এস ফেজ বা এস দশা। এস ফেজ মানে সিনথেসিস ফেজ। এই দশায় ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে থাকে এবং ক্রোমোজোমের দ্বিত্বকরণ ঘটে, অর্থাৎ ক্রোমোজোম ডাবলিং হয়। আমরা যদি দেখি ডিএনএ অণুর সংশ্লেষ ঘটে বা প্রতিলিপিকরণ সম্পূর্ণ হয় বলেই এই দশাকে সংশ্লেষ দশা আমরা বলে থাকি। এই সংশ্লেষ দশার ক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এখানে যে সমস্ত ঘটনাগুলো হয়, দেখা গেছে যে হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়, হিস্টোন এবং নবনির্মিত যে ডিএনএ এর সমন্বয়ে ক্রোমাটিন তন্তু গঠিত হতে থাকে। এই দশার শেষের দিকে প্রতিটি ক্রোমোজোম 2টি করে ক্রোমাটিডে বিভক্ত হয়, যারা সেন্ট্রোমিয়ারে সংযুক্ত থাকে। প্রতিটি ক্রোমাটিডে একটি করে অপত্য ডিএনএ অবস্থান করে, আর প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমের বিভাজনও শুরু হতে থাকে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো মূলত এস দশায় হয়ে থাকে। মনে রাখতে হবে, এস ফেজে কেবলমাত্র ডিএনএ ডাবলিং হয়, ডিএনএর সংখ্যা বৃদ্ধি ঘটে থাকে। এবার আসছি আমরা তৃতীয় দশা। এখানে দেখো ইন্টারফেজের শেষ দশা, সেটা হচ্ছে G2 ফেজ বা গ্যাপ 2 দশা বা দ্বিতীয় বৃদ্ধি দশা। ইন্টারফেজের এস দশা এবং এম ফেজ অর্থাৎ মাইটোটিক ফেজ, এই দুটোর মাঝের দশাটাই হচ্ছে G2 দশা। এই G2 দশাতেও বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন ধরো, এই দশাতে কোষের বৃদ্ধি যেমন ঘটে, পাশাপাশি মাইটোসিস কোষ বিভাজনের জন্য রেডি হতে থাকে কোষটি। বেনতন্তু গঠনকারী প্রোটিন এখানে সংশ্লেষ হয়, কোষে এটিপি অণুর সংশ্লেষ ঘটে, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের আয়তনের বৃদ্ধি ঘটে, ক্ষতিগ্রস্ত ডিএনএ অণুর মেরামতি লক্ষ্য করা যায়। এই বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু এই G2 ফেজে দেখতে পাই। আচ্ছা, এখানে যেটা তোমাদের মনে রাখতে হবে, দেখো ডিএনএ রেপ্লিকেশন এবং কোষ বিভাজন, এই যে দুটো দশা, এই দুটো দশাল কোষচক্রের ভাইটাল দশা। তাহলে দেখো, এই যে প্রোফেজ থেকে সাইটোকাইনেসিস অর্থাৎ মাইটোটিক যে দশা, সেই মাইটোটিক দশার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো রেডি হয় G2 দশায়। আবার ঠিক একইভাবে ডিএনএ রেপ্লিকেশনও ভাইটাল। এই ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএর প্রতিলিপি গঠনের জন্য যা কিছু উপাদান প্রয়োজন হয় সেগুলো সব রেডি হয় এই G1 দশায়। তাহলে আসলে আমরা বলতে পারি, কোষচক্রে থাকাকালীন কোনো কোষ তার ডিএনএ রেপ্লিকেশন বা এস ফেজ ঘটাবে বলে রেডি হতে থাকে G1 ফেজ, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন ঘটানোর জন্য যা যা প্রয়োজন তার প্রস্তুতি নিতে থাকে G1 ফেজে। আবার মাইটোটিক সেল ডিভিশন ঘটাবে বলে, অর্থাৎ এম ফেজ ঘটাবে বলে যা কিছুর প্রয়োজন সেগুলোর প্রস্তুতি নিতে থাকে কোষটা G2 দশায়। অর্থাৎ এম ফেজের প্রস্তুতি দেখা যায় G2 দশায়, আর এস ফেজের প্রস্তুতি দেখা যায় G1 দশায়। এবার আসছি আমরা মাইটোটিক ফেজ। দেখো, মাইটোটিক ফেজের দুটো পর্যায়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। তোমরা জানো যে ক্যারিওকাইনেসিসের দশায় নিউক্লিয়াসের বিভাজন হয়। সেক্ষেত্রে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 4টি পর্যায়ক্রমিক দশার মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং নিউক্লিয়াসের বিভাজন সম্পন্ন হলে তারপর সাইটোকাইনেসিসের মাধ্যমে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। এইভাবে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মাধ্যমে এম ফেজ বা এম দশা সম্পন্ন হয়ে থাকে। তাহলে তোমরা কোষচক্রের বিভিন্ন ঘটনাগুলো দেখলে। আজ এ পর্যন্তই।